এখানে আসতে খুব ভালো লাগে কারণ মানে জায়গাটা ঠান্ডা। আচ্ছা, আপনি কোন জায়গায় শুনবেন? লাইভ দিতেছেন মাত্র একজন? এই সময় পোলাপান যে বিভিন্ন জায়গায় গিয়ে ক্লাস করে।
সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে। আপনাদের সামনে চলে আসছে আজকে আবারও নতুন দুইটা টপিক নিয়ে, জাতিসংঘ জাতিপুঞ্জের দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমাকে শোনা যায় কিনা একটু বলেন, আর সবাই কেমন আছেন একটু জানাবেন। হ্যাঁ, দিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, মাহমুদুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। শোনা যায় তো না? দিনা, মাহমুদা, শোনা যায়? দেখেন তো ভাই। ভাই, দরজাটা একটু টান দেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাবো জাতিপুঞ্জ লিগ অব নেশন। দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের পর আমি গত ক্লাসে আপনাদের পড়াইছিলাম যে ওই সময় পড়াতে দেখেন আমেরিকার 28তম প্রেসিডেন্ট পড়াইছিলাম না, উড্রো উইলসন। তিনি কি করেছিলেন? প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় 14 দফা ঘোষণা করেছিলেন। যার প্রথম দফায় বলা ছিল প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ করতে হবে, এবং 14তম দফায় বলা ছিল বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে হবে। ওই সেই সংস্থাটার নামই ছিল কিন্তু হচ্ছে জাতিপুঞ্জ বা লিগ অব নেশন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, 28 জুন 1919 সালের 19 সালে ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্যারিসে অবস্থিত অবস্থিত ভার্সাই প্রাসাদে ভার্সাই ভার্সাই প্রাসাদে ভার্সাই প্রাসাদে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে জার্মানির মধ্যে জার্মানির মধ্যে দ্বিতীয় ভার্সাই ভার্সাই চুক্তি বা ভার্সাই চুক্তির মধ্য দিয়ে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে ও জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠার এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠার এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্যোক্তা উদ্যোক্তা ছিলেন উদ্যোক্তা ছিলেন আমেরিকার 28তম প্রেসিডেন্ট আমেরিকার 28তম প্রেসিডেন্ট
উড্রো উইলসন। উড্রো উইলসন, ঠিক আছে। 10 জানুয়ারি 1920 সালে 1920 সালে জাতিপুঞ্জ কার্যকর হয়। জাতিপুঞ্জ কার্যকর হয় অর্থাৎ 28 জুন 1919 সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হলেও কার্যকর হয় 10 জানুয়ারি 1920 সালে। এই জাতিপুঞ্জের এই জাতিপুঞ্জের এই জাতিপুঞ্জের অঙ্গ সংগঠন ছিল অঙ্গ সংগঠন ছিল 3টি। এর সদর দপ্তর ছিল এর সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড, অর্থাৎ জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। শ্যামলী এলিনা, ওয়ালাইকুম আসসালাম ভাই। মারুফা হাফসা, হ্যাঁ শোনা যায়, ঠিক আছে, ওকে। দেখেন এই পর্যন্ত লিখে নেন। বলা হচ্ছে 28 জুন 1919 সালে ফ্রান্সের প্যারিসে অবস্থিত ভার্সাই প্রাসাদে মিত্র শক্তি হবে। এখানে মিত্র শক্তি ও জার্মানির মধ্যে দ্বিতীয় ভার্সাই চুক্তি বা ভার্সাই চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে ও জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন আমেরিকার 28তম প্রেসিডেন্ট উড্রো উইলসন। 10 জানুয়ারি 1920 সালে জাতিপুঞ্জ কার্যকর হয়। এই জাতিপুঞ্জের অঙ্গ সংগঠন ছিল 3টি। এর সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, এই পর্যন্ত হইলে একটু বলেন। এই পর্যন্ত হইলে একটু বলেন। সব কবিতার ছন্দ তুমি, দুঃখ সুখেরই ভেলা। ভুলতে পারি তোমাকে, যাবে না ভোলা। আচ্ছা, এরপর আচ্ছা, জাতিপুঞ্জের জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রাম্ট, ব্রিটেন, মানে ব্রিটেনের নাগরিক। ঠিক আছে, এরপর জাতিপুঞ্জের শেষ ও তৃতীয় মহাসচিব তৃতীয় ও শেষ মহাসচিব ছিলেন
চেইন লেস্টার, চেইন লেস্টার আয়ারল্যান্ড, হ্যাঁ, চেইন লেস্টার আয়ারল্যান্ড। এরপর জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেছিলেন, জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেছিলেন, জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেছিলেন 1926 সালে ও জাতিপুঞ্জ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিলেন, নিজেদের নাম প্রত্যাহার করেছিলেন, নিজেদের নাম প্রত্যাহার করেছিলেন 1936 সালে। ঠিক আছে, এরপর জাতিপুঞ্জ গঠনের জাতিপুঞ্জ গঠনের উদ্যোক্তা হয়েও জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেননি জাতিপুঞ্জের গঠনের উদ্যোক্তা হয়েও জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেননি যুক্তরাষ্ট্র।
আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর জাতিপুঞ্জের বিলুপ্তি ঘটে 1939 সালে। 1939 সালে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘটে, আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘটে 1946 সালে। হ্যাঁ, 1946 সালে, ঠিক আছে, 1946 সালে। কিসে? হুম। একবারে সব মিটারে দাদা পুজো দাদা হবে করে দেখতে পারি। প্রিপেইড মিটার তো একবারে ফালতু। হ্যাঁ, দিয়ে গেল আমাদের বাড়িতে পড়েছে যত মিটার আছে সব দিয়ে পোস্টপেড, আমার এটা প্রিপেড। মালিক বাড়ি মালিক করতে চাই মিটার সমস্যা কমপ্লেন করছিলাম, ওটা এসে চেঞ্জ করে এটা দিয়ে দেবে বললাম ঠেলা। ভোল্ট কত দিয়েছে এটার? ওরে আল্লাহ, তো বহুত টাকা কাটবে। আপনার হচ্ছে টাকা কত টাকা তুলছেন আজকে? আছে কয় টাকা এখন দেখেন দেখি। 700-800 টাকা। তার মানে 250 টাকা প্রতি মাস আপনাকে কেটে নেবে। এই যে দেখেন, ডিমান্ড চার্জ 148, মিটার টোকেন 40, ভ্যাট টাকা এইখানে, রেয়ার টাকা এটা, এই সব মিলে এটা বাদ যাবে, ঠিক আছে, দিয়ে সবগুলো মিলে আমরা চালাই। ক্লাসে আছি নয়তো আপনাকে একটা কথা শোনাই তো, ঠিক আছে। হ্যাঁ, এটা আপনার 200 1000 টাকা আপনার কয়দিন যাবে জানেন? 10 দিন যাবে না, 10 দিন যাবে না, এখন যাবে না। আর গরমের সময় আপনার প্রতি মাস 15,000 টাকা লাগবে minimum। এই যতগুলো চলে না সব মিলে 15,000 টাকা লাগবে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো জাতিসংঘ। হ্যাঁ, জাতিসংঘ, ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন, ঠিক আছে। আচ্ছা, দেখেন। আচ্ছা, এইখানে হচ্ছে মাহমুদা বলছেন দ্বিতীয় মহাসচিব কে ছিলেন, অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না, ওই জন্য লেখাই ওইটা আমি সামনের দিনে বলে দেবো ভাই, ঠিক আছে। আচ্ছা, জাতিসংঘ, জাতিপুঞ্জ যখন ব্যর্থ হইলো, জাতিপুঞ্জ কেন প্রতিষ্ঠা হয়েছিল? বলা হচ্ছিল বিশ্বকে যুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত করতে জাতিপুঞ্জ মূলত প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে। এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালে বিলুপ্ত হয়ে গেলে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় কিন্তু 1946 সালে জাতিসংঘ গঠনের ফলে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন, ভাই একটু পিডিএফ মারা লাগবে, নয়তো সময় লাগবে। আমি হচ্ছে দিয়ে দিই, হ্যাঁ, দাঁড়ান আমি দিচ্ছি আপনাকে, আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি।
এক মিনিট ওয়েট করেন। না, চলে গেছে। ওয়েট 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 ওয়েট। নিয়ে নেন। 17 থেকে লেকচার। হ্যাঁ, এটা কপি করে ইয়ে নিয়ে নেন। হ্যাঁ, ওকে। ওকে, দেখেন আচ্ছা, জাতিসংঘ প্রতিষ্ঠার আগে আমাদের জাতিসংঘের ইতিহাসটা ভালোভাবে জানতে হবে। জাতিসংঘ কিভাবে প্রতিষ্ঠা হচ্ছিল। 1939 সালে 1 সেপ্টেম্বর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, হিটলার কিন্তু ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু দখল করে নেয়। তখন প্রায় 9টা দেশের রাষ্ট্রপ্রতিনিধি যুক্তরাজ্যে গিয়ে অবস্থান নেয় এবং তারা চেষ্টা করে কি করে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করা যাবে এবং পরবর্তীতে যাতে বিশ্বে নতুন করে যুদ্ধ বিগ্রহ না বাঁধে সেটার জন্য তারা একটা প্রস্তুতি গ্রহণ করছিল। জাতিপুঞ্জ যেহেতু বিলুপ্ত হয়ে গেল, তার কার্যক্ষমতা নাই হয়ে গেল, তখন তারা নতুন করে আর একটা সংগঠন প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছিল। এটার ভিত্তিতেই পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে 12 জুন 1941 সালে জার্মানি ব্রিটেনকে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে ইউরোপের 9টি প্রবাসী সরকার পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য লন্ডনের জেমস প্রাসাদে যে ঘোষণা দেয় তাই লন্ডন ঘোষণা নামে পরিচিত। এটি ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ, অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপই ছিল লন্ডন ঘোষণা, যেটা দেওয়া হয় 12 জুন 1941 সালে ইংল্যান্ডের জেমস প্রাসাদে। হ্যাঁ, ইংল্যান্ডের লন্ডনের জেমস প্রাসাদে প্রায় 14টা দেশের প্রতিনিধি উপস্থিত থেকে সেখানে তারা একটা ঘোষণা দেয় বা একটা সনদ স্বাক্ষর করেন, যেটাকে বলা হচ্ছে লন্ডন ঘোষণা। এই লন্ডন ঘোষণাই ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। ঠিক আছে, এরপরে দেখেন বলা হচ্ছে, কি এরপরে বলা হচ্ছে আটলান্টিক সনদ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আটলান্টিক সনদটা কি দেখেন 1941 সালের 14 আগস্ট, একটু গুরুত্ব দেন। ঠিক আছে, 1941 সালের 14 আগস্ট আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ নৌ রণতরী প্রিন্সেস অফ ওয়েলসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট, এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এক বৈঠকে মিলিত হয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে একটি পরিকল্পনার ঘোষণা করেন।
আর এই পরিকল্পনায় আটলান্টিক সনদ নামে পরিচিত। অর্থাৎ হিটলার যখন ব্রিটেন আক্রমণ করলো, হিটলার ব্রিটেন এতটাই আক্রমণ করেছিল যে শুধুমাত্র বিমান হামলা করে ব্রিটেনের 16 ভাগের মধ্যে 6.8 ভাগ জায়গা একবারে ধ্বংস করে দিয়েছিল। এমতো অবস্থায় ব্রিটেনের প্রধানমন্ত্রী এই উইনস্টন চার্চিল আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সাথে আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ নৌরণতরী প্রিন্সেস অফ ওয়েলসে একটা বৈঠকে মিলিত হয় 14ই আগস্ট 1941 সালে। মিলিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে উইনস্টন চার্চিল বলে যে আমাকে আপনি সাহায্য করেন, আপনারা সাহায্য করেন। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তাকে সাহায্য করার জন্য যেটা করেছিল সেটা হচ্ছে মানে একটা শর্ত দিল যে আমি আপনাকে সাহায্য করব, বিনিময়ে আপনি যেটা করবেন বিশ্বে আপনার যতগুলো উপনিবেশ আছে প্রত্যেকটা উপনিবেশগুলোকে আপনাকে হচ্ছে স্বাধীন করে দিতে হবে। যদি এই শর্তে আপনি রাজি হন তাহলে আমি আপনাকে সাহায্য করব। এই কথাটা যখন বলল তখন এই ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল পড়ল বিপাকে। সে না পারে আমেরিকায় কথায় রাজি হইতে, আবার না পারে যুক্তরাজ্যকে রক্ষা করতে। যখন সে আমেরিকার কথায় রাজি হবে তখন সে যুক্তরাজ্যের মানুষের কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি লাভ করবে। আবার যদি আমেরিকার কথায় রাজি না হয় তাহলে হিটলার পুরো যুক্তরাজ্যকে ধ্বংস করে দিবে। শেষ পর্যন্ত এই উইনস্টন চার্চিল রাজি হয়ে গেল। রাজি হয়ে গিয়ে 14 আগস্ট 1941 সালে আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ নৌরণতরী প্রিন্সেস অফ ওয়েলসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সাথে একটা সনদ স্বাক্ষর করলো। ওই সনদটাই কিন্তু মূলত আটলান্টিক সনদ নামে পরিচিত। ঠিক আছে, ওকে। এরপর আরেকটা সম্মেলন লেখেন, ওয়াশিংটন সম্মেলন। ওয়াশিংটন সম্মেলন, যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? ওয়াশিংটন না? ওয়াশিংটন সম্মেলন হয়েছিল 1 জানুয়ারি 1942 সালে। 1 জানুয়ারি 1942 সালে। ঠিক আছে, এই সম্মেলনে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন। এই ওয়াশিংটন সম্মেলনে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন। হ্যাঁ, নামকরণ করেন। ঠিক আছে, নামকরণ করেন। দেখেন বলা হচ্ছে ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বা সংগঠিত হয়েছিল বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো, এই পর্যন্ত বোঝা গেছে? ওকে। এরপর দেখেন বলা হচ্ছে, বলা হচ্ছে কি মস্কো সম্মেলন খুব একটা গুরুত্বপূর্ণ না, একবার জেনে রাখলে হবে। বলা হচ্ছে 1943 সালে অক্টোবরে চীন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিগণ রাশিয়ার রাজধানী বা সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোতে মিলিত হয় এবং যুদ্ধ পরবর্তী শান্তি বজায় রাখার জন্য জাতিসমূহের একটি সংগঠন পাঠানোর ব্যাপার ঐকমত হয়। এই চুক্তিনামা মস্কো ঘোষণা নামে পরিচিত। মস্কো সম্মেলন 7 দফা ঘোষণা করে। জেনে রাখলে হবে, এটা পরীক্ষা আসে না। ডাম্বাটন ওক সম্মেলন, আচ্ছা দেখেন ডাম্বাটন ওক সম্মেলন এটাও গুরুত্বপূর্ণ না। এরপর যেটা লাগবে ইয়াল্টা সম্মেলন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ইয়াল্টা সম্মেলন, হ্যাঁ ইয়াল্টা সম্মেলন, ওই যে ডাম্বাটন ওক সম্মেলনে যেটা হলো নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠন, সাধারণ পরিষদ গঠন, এগুলো নিয়ে, সাধারণ নির্বাচন, এগুলো নিয়ে, ঠিক আছে,
আলোচনা হলেও 1945 সালের ফেব্রুয়ারির 11 তারিখে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত প্রেসিডেন্ট জোসেফ স্টালিন ইউক্রেনের ইয়াল্টাতে এক সম্মেলনে মিলিত হয়। সেখানে তারা নিরাপত্তা পরিষদের ভোট গ্রহণের পদ্ধতির ব্যাপারে সম্মত হয়। এই সম্মেলনে 5টি স্থায়ী দেশ ভেটো পাওয়ার প্রদান করতে পারবে, এই সিদ্ধান্তে সম্মতি হয়। তারা সান ফ্রান্সিসকো সম্মেলনে মানে পরবর্তীতে তারা সান ফ্রান্সিসকোতে একটি সম্মেলন আয়োজনের ব্যাপারেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে। এখন দেখেন, এই যে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী দেশ তারা ভেটো প্রদান করতে পারবে। ভেটোটা কি? ভিইটিও, ভেটো পাওয়ার। ঠিক আছে, ভেটো হচ্ছে একটা ল্যাটিন ভাষার শব্দ। ঠিক আছে, ভেটো হচ্ছে একটা ল্যাটিন ভাষার শব্দ। ভেটো হচ্ছে ল্যাটিন ভাষার ভেটো হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। এর অর্থ হচ্ছে আমি আমি ইহা মানি না। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি ইহা মানি না। এটা একটা ল্যাটিন ভাষার শব্দ। ল্যাটিন ভাষা মূলত স্প্যানিশ এবং রোমান এই দুইটা ভাষা মিলে গঠিত হয়। তো ভেটো হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আমি ইহা মানি না। অর্থাৎ এই যে নিরাপত্তা পরিষদের 5টা যে স্থায়ী সদস্য দেশ রয়েছে, ওই 5টা স্থায়ী সদস্য দেশ যেটা বলছিল সেটা হচ্ছে যে তারা ভেটো পাওয়ার প্রদান করতে পারবে। অর্থাৎ তারা যদি একজন না বলে তাহলে কোনো বিল সেখানে কোনোভাবে পাস হবে না। এটাই ছিল হচ্ছে ইয়াল্টা সম্মেলন। এই ইয়াল্টা সম্মেলনের পরে যেটা হয় সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয় 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত 1945 সালে। এখানে প্রায় 50টা দেশের প্রতিনিধি উপস্থিত থেকে জাতিসংঘ সনদে কিন্তু মূল সনদে কিন্তু হচ্ছে স্বাক্ষর করেছিল। পরবর্তীতে 15 অক্টোবর 1945 সালে পোল্যান্ড 51তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করলে, ঠিক আছে, 51তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করলে 24 অক্টোবর গিয়ে জাতিসংঘ সনদ 24 অক্টোবর গিয়ে 24 অক্টোবর 1945 সালে গিয়ে জাতিসংঘ সনদ কার্যকর হয়। এই 24 অক্টোবরকে পরবর্তীতে কি ধরা হয়? জাতিসংঘ দিবস ধরা হয়ে থাকে। ঠিক আছে, এই 24 অক্টোবরই পরবর্তীতে জাতিসংঘ দিবস ধরা হয়ে থাকে। বোঝা গেছে এই পর্যন্ত? বোঝা গেছে বলেন তো? এইভাবেই কিন্তু জাতিসংঘ কিন্তু হচ্ছে প্রতিষ্ঠা হয়। জাতিসংঘ যে প্রতিষ্ঠা হলো, জাতিসংঘে কি ছিল এইটা নিয়ে কিন্তু আমরা একটু পড়বো বিস্তারিত। হ্যাঁ, এইটা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়বো। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। এরপর দেখেন, এই যে জাতিসংঘের প্রতিষ্ঠা হইলো, এই জাতিসংঘের মধ্যে কি ছিল? জাতিসংঘ যে প্রতিষ্ঠা হইলো, এই জাতিসংঘের মধ্যে কি ছিল? ঠিক আছে, এই জাতিসংঘের মধ্যে কি ছিল? ঠিক আছে, জাতিসংঘের মধ্যে কি ছিল এখানে আমাদের দেখেন। আচ্ছা, এই যে দেখেন বলা হচ্ছে 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ সনদ কার্যকর হলে, জাতিসংঘ সনদ কার্যকর হয়, এজন্য 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। 51টি দেশ নিয়ে কিন্তু জাতিসংঘ কিন্তু হচ্ছে যাত্রা শুরু করেছিল। ঠিক আছে, 51টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ কিন্তু হচ্ছে 193টি। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 193টি। ঠিক আছে, 193টি। এরপর দেখেন জাতিসংঘের গঠন। জাতিসংঘ যে 1945 সালে গঠন হইলো, এই জাতিসংঘ কি ছিল? বলা হচ্ছে জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? বলা হচ্ছে জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য ছিল বিশ্বকে, এই দেখেন, যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার উদ্দেশ্যে জাতিসংঘ স্থাপিত হয়। জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। অর্থাৎ 4টা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের সদস্য দেশ ছিল হচ্ছে 51টি। বর্তমান জাতিসংঘের সদস্য দেশ কিন্তু 193। সর্বশেষ জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে দক্ষিণ সুদান। অর্থাৎ এই দক্ষিণ সুদান জাতিসংঘের 193তম সদস্য দেশ। 14ই জুলাই 2011 সালে এই দক্ষিণ সুদান জাতিসংঘের 193তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ সমূহ হলো চীন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য। ঠিক আছে,
এই দেশগুলো হচ্ছে জাতিসংঘ প্রস্তাবকারী গঠনের প্রস্তাবকারী দেশ, ঠিক আছে। আর জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, মানে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1 জানুয়ারি 1942 সালে ওয়াশিংটন সম্মেলন। অর্থাৎ ওয়াশিংটন সম্মেলনে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন, ঠিক আছে। আর জাতিসংঘের সদর দপ্তর এর স্থপতি হচ্ছে ডাব্লিউ হ্যারিসন, ঠিক আছে। আচ্ছা, তাইওয়ান জাতিসংঘের পূর্বে সদস্য ছিল, কিন্তু বর্তমানে তাইওয়ান জাতিসংঘের সদস্য নয়। তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিল থাকলেও বর্তমানে জাতিসংঘের সদস্য নয়। 1971 সালে তাইওয়ান যেটা করেছিল, এই জাতিসংঘের সদস্য পদ হারায়, কারণ তাইওয়ান চীনের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যায়। কারণ কি দেখেন, আপনারা জানেন চীন এটা তো একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র না, রাশিয়া রাশিয়া এগুলো তো সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাই না? তো এই চীনের যে প্রেসিডেন্ট ছিল তৎকালীন মাও সেতুং তাকে সমাজতান্ত্রিক চীনের প্রতিষ্ঠাতা বলা হয় বা প্রজাতান্ত্রিক চীনের প্রতিষ্ঠা বলা হয়। তিনি কি করলেন, পহেলা অক্টোবর 1949 সালে চীনকে প্রজাতান্ত্রিক চীনে বা সমাজতান্ত্রিক চীনে রূপান্তর করলো, ঘোষণা দিল। চীনের রাজধানী যে বেইজিং আছে, বেইজিং এর তিয়েনানমেন স্কয়ারে দাঁড়িয়ে এই মাও সেতুং বলল, আজকে থেকে চীন হচ্ছে প্রজাতান্ত্রিক রাষ্ট্র, মানে এক কথায় সমাজতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করে দিল রাশিয়ার সহায়তায়। রাশিয়া চীনকে বলল যে তুমি সমাজতন্ত্র ঘোষণা করো, ঠিক আছে, তোমার যা লাগবে সব আমি দেবো। চীনের কিন্তু কিছু ছিল না। এই যে 1949 সালে চীন যখন সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করলো নিজেদেরকে, তখন যুক্তরাষ্ট্র কৌশলে চীনকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ থেকে সরিয়ে দিয়ে ওইখানে এই যে তাইওয়ানকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ করে নেই, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে 1949 থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত ওই তাইওয়ান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ ছিল, স্থায়ী সদস্য দেশ। চীন কিন্তু ছিল না। তো 1966 সাল পর্যন্ত চীন যা নেওয়ার রাশিয়ার কাছ থেকে নিয়ে নিয়ে চীন একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। তখন চীনের প্রেসিডেন্ট মাও সেতুং তিনি বলল যে আমরা সমাজতান্ত্রিক, তবে রাশিয়ার আদলে না, আবার আমরা হচ্ছে প্রজাতান্ত্রিক বা পুঁজিবাদী, যুক্তরাষ্ট্রের অধীনে না। এই কথাটা যখন বলল, তখন যুক্তরাষ্ট্রের টনক নড়ে গেল। যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে কৌশলে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য একটা ক্লু খুঁজতেছিল। 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন চীন এবং যুক্তরাষ্ট্র দুইজন পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল। তো তৎকালীন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তিনি পাকিস্তানে একদিন আসলেন, এসে সেখান থেকে চীনে চলে গেলেন। চীনে যাওয়ার পর চীনের সাথে কি এমন আলোচনা করলেন, পরেই যেটা হলো সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা টেবিল টেনিস দল আছে, তার নাম হচ্ছে পিং পং। এই যে যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দল পিং পং যেটা হলো, সেটা হচ্ছে চীনে চলে আসলো চীনের সাথে একটা ম্যাচ খেলার জন্য। পিং পং মানে একটা টেবিল টেনিস দলকে বোঝায়, ঠিক আছে। তো এই যে চীনের সাথে টেবিল টেনিস খেলার জন্য পিং পং টেবিল টেনিস দলটি চীনে আসলো, তারপর তাদের মধ্যে একটা ম্যাচ হলো। সেই ম্যাচ খেলার পর এই খেলার মাধ্যমে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্কের যে উন্নয়ন ঘটাতে চাচ্ছিল, ওইটাকে নিয়েই তারা একটা ডিপ্লোম্যাটিক চুক্তি, মানে কূটনৈতিক চুক্তি স্বাক্ষর করলো। ওই চুক্তিটার নাম হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। অর্থাৎ এই পিং পং ডিপ্লোমেসির মধ্য দিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন করলো 1971 সালে। এবং ওই কূটনৈতিক চুক্তির মধ্য দিয়ে তাইওয়ানকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ থেকে বের করে দেওয়া হলো, এবং চীনকে আবার গিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ করা হলো, এবং তাইওয়ানের রাষ্ট্রীয় মর্যাদা, সাংবিধানিক মর্যাদা নাই করে দিয়ে চীনের একটা অঙ্গরাজ্যে পরিণত করে দিল। এই গল্পটা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? তার মানে 1949 থেকে 71 সাল পর্যন্ত চীন জাতিসংঘের সদস্য দেশ ছিল না, এখানে তাইওয়ান ছিল। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে বলেন তো? বাবারে, বোঝা গেছে এই পর্যন্ত? মাহমুদ রহমান দেওয়া যাবে ভাই, হ্যাঁ, অসুবিধা নেই। হুম, কে?
না, ওই যে পরীক্ষা দেওয়ার কথা বলছে। ওকে, এরপরে দেখেন, এরপরে যেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া কি করেছিল 1965 সালে জাতিসংঘ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল, আবার ওই বছরে তারা জাতিসংঘে ইন করে, ঠিক আছে, মানে প্রবেশ করে আবার। এরপর দেখেন জাতিসংঘের বর্তমানে ভাষা 6টি, কি কি? ইংরেজি, চীনা, ফরাসি, রুশ, স্প্যানিশ এবং আরবি। কিন্তু কার্যকরী ভাষা বা অফিসিয়াল ভাষা, কার্যকরী বা অফিসিয়াল, কার্যকরী বা, এটা পোড়া পোড়া গন্ধ হচ্ছে, বাইরে থেকে আসতেছে। দেখেন বলা হচ্ছে অফিসিয়াল বা কার্যকরী ভাষা দুইটা, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে ফরাসি। হয় ভিতরে নাহলে বাইরে, নিচতলায়। আরে এখানে না, গাঁজার গন্ধ, গাঁজা। আমি তো এই গন্ধ চিনতে পারতাম না। আমি বিনোদপুরে যখন মেসে গেলাম, আমার তো 3 তলায় মেস, পাশের বিল্ডিং এর 2 তলায়। বিনোদপুর বাজারের রাস্তার পাশে যতগুলো দোকানরাই বসতো, ফুটপাতের দোকানদার, এমনকি যারা দোকান ঘর আছে তারা এসে এত পরিমাণ গাঁজা খাইতে, গন্ধের রুমে থাকা যেত না। আমি কত অত্যাচার যে করছি ওদের উপর, কখনো খাবার খেয়ে ওই এটো পানি গায়ের উপর ঢেলে দিতাম, দিয়ে পালায় চলে যেতাম, মানে এত অত্যাচার করছি, তারপর ওইখানে এসে খাই। মানে একটা ইন্টারেস্টিং বিষয়, এরা শুনলে আরো বেশি আর খারাপ ভাবে নিবে কিনা জানি না। তো যেখানে গাঁজা খাইতো, তো কয়েকটা ছোট ভাই ওখানে গিয়ে আবার বাথরুমও করে আসতো, ওইটার উপর বসে আর আবার গাঁজা খাইতো। কি একটা অবস্থা! দাওয়াত ছিল আজকে, যাইতে পারলাম না। হলের ছোট ভাই বিয়ে করলো। ওকে, ঠিক আছে। এরপরে দেখেন জাতিসংঘের প্রতীক হচ্ছে দুটি জলপাই গাছের শাখা, জলপাই গাছ হচ্ছে শান্তির প্রতীক। আর জাতিসংঘের পতাকায় দুইটা রং থাকে, একটা নীল আর একটা হচ্ছে সাদা। জাতিসংঘের পতাকায় কয়টা রং থাকে? দুইটা, একটা নীল আর একটা কি? সাদা, ঠিক আছে, একটা নীল আর একটা হচ্ছে সাদা। এরপরে দেখেন বলা হচ্ছে, এরপরে দেখেন বলা হচ্ছে যে জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন কয়টা? 6টা। মূল অঙ্গ সংগঠন কয়টা একটু পরে পড়াবো, 6টা, ঠিক আছে। এরপর দেখেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যেটাকে আমরা এমডিজি বলি, এর সময়সীমা ছিল হচ্ছে 2015 সাল পর্যন্ত, অর্থাৎ 2001 থেকে 2015। এমডিজির সময়সীমা ছিল 2001 থেকে 2015, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সহস্র উন্নয়ন লক্ষ্যমাত্রা, এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এমডিজি পূর্ণরূপ হচ্ছে। এই এমডিজির লক্ষ্য ছিল হচ্ছে 8টা, হ্যাঁ, এমডিজির লক্ষ্য ছিল হচ্ছে 8টা। তার স্থলে চালু হয়, এমডিজির স্থলে চালু হয়েছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এর সময়কাল 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এর লক্ষ্য হচ্ছে 17টি এবং উদ্দেশ্য হচ্ছে 169টি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের সহস্রবাদ উন্নয়ন লক্ষ্যমাত্রার সময়কাল ছিল 2001 থেকে 2015। আর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এর লক্ষ্যমাত্রা কিন্তু 2016 থেকে 2030, 2016 থেকে 2030, ঠিক আছে। এমডিজি স্থলে যেটা চালু হয় এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই এসডিজির লক্ষ্য হচ্ছে 17টি আর উদ্দেশ্য হচ্ছে 169টি, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন তো?
বোঝা গেছে এই পর্যন্ত? ওকে, ঠিক আছে। এরপর দেখেন, এরপর জাতিসংঘের যে অঙ্গ সংগঠন সমূহ আছে না, জাতিসংঘের যে অঙ্গ সংগঠন সমূহ রয়েছে এইটা দেখেন এখন। আচ্ছা, জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টা বলেছি? 6টা না? বলেন তো, জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টা বলেছি? 6টা বলেছি। কয়টা বলেছি? 6টা বলেছি। ঠিক আছে। জাতিসংঘের অঙ্গ সংগঠন সমূহ হচ্ছে 6টা, তার মধ্যে সাধারণ পরিষদ একটা। তার মধ্যে কি? সাধারণ পরিষদ হচ্ছে একটা। দেখেন, সাধারণ পরিষদ, তারপর নিরাপত্তা পরিষদ, ওসি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ঠিক আছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে বলা হচ্ছে আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। এই 6টা, ঠিক আছে। এই 6টা বোঝা গেছে? এই 6টা বোঝা গেছে? আচ্ছা, দেখেন, আমি জাতিসংঘের 6টা অঙ্গ সংগঠন নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে। জাতিসংঘ, ইউএন, ইউনাইটেড নেশন। প্রথমে আমি কি বলেছি দেখেন, সাধারণ পরিষদ, সাধারণ পরিষদ, ঠিক আছে। সাধারণ পরিষদ, যেটাকে ইংরেজিতে আমরা সংক্ষেপে বলি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। এরপরে বলা হচ্ছে নিরাপত্তা পরিষদ, এরপরে বলা হচ্ছে নিরাপত্তা পরিষদ, হ্যাঁ, নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদকে বলা হয় সংক্ষেপে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এরপরে বলা হচ্ছে ওসি পরিষদ, হ্যাঁ, ওসি পরিষদ, যেটাকে আমরা সংক্ষেপে বলি টিসি, ট্রাস্টিশিপ কাউন্সিল, অর্থাৎ ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল, হ্যাঁ, টিসি, ওসি পরিষদ। এরপরে বলা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, হ্যাঁ, অর্থনৈতিক ও সামাজিক সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যেটাকে ইকোসোক বলা হয় সংক্ষেপে, ইকোসোক, ইকোনমিক অ্যান্ড সোশিও কাউন্সিল, ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশিও কাউন্সিল, ইকোসক। এরপরে আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, আরেকটা বলা হচ্ছে কি আন্তর্জাতিক আদালত, এটাকে আমরা সংক্ষেপে বলি আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আরেকটা বলা হচ্ছে সচিবালয়, আরেকটা বলা হচ্ছে সচিবালয়, হ্যাঁ, আরেকটা বলা হচ্ছে সচিবালয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট, ঠিক আছে, ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট মানে সচিবালয়। অর্থাৎ জাতিসংঘের যে মূল অঙ্গ সংগঠন 6টি, তার মধ্যে একটা হচ্ছে সাধারণ পরিষদ, একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, ঠিক আছে, একটা হচ্ছে ওসি পরিষদ, একটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, আর একটা হচ্ছে সচিবালয়। এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু বলেন তো ভাই? ঠিক আছে, এই যে 6টা অঙ্গ সংগঠন দেখেন তো, এইটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখেন তো। এই যে 6টা অঙ্গ সংগঠন দেখেন তো, এইটা ক্লিয়ার হয়েছে কিনা দেখেন তো একটু, ঠিক আছে। বোঝা গেছে এই পর্যন্ত? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে মূল আলোচনায় চলে যাব, হ্যাঁ, মূল আলোচনায়। দেখেন, সাধারণ পরিষদ, হ্যাঁ, আমরা 6টা অঙ্গ সংগঠন নিয়ে আজকে আলোচনা করব। সাধারণ পরিষদ, দেখেন, এই যে সাধারণ পরিষদকে বলা হয় জাতিসংঘের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। একটু গুরুত্ব দেন, সাধারণ পরিষদকে বলা হয় জাতিসংঘের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণ পরিষদ গঠিত হয় জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে, অর্থাৎ এই যে জাতিসংঘের বর্তমানে 193টি সদস্য দেশ আছে, ওই প্রত্যেকটা সদস্য দেশ নিয়ে কিন্তু হচ্ছে এই সাধারণ পরিষদ কিন্তু হচ্ছে গঠিত। সাধারণ পরিষদের প্রতিটি দেশ প্রতিনিধি পাঠাতে পারে সর্বোচ্চ 5 জন, অর্থাৎ সাধারণ পরিষদের যে অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, ওই অধিবেশনের প্রত্যেকটা সদস্য রাষ্ট্র সর্বোচ্চ 5 জন সদস্য প্রেরণ করতে পারে, কিন্তু সেখানে ভোট দিতে পারে হচ্ছে একজন, অর্থাৎ 5 জন সদস্য প্রেরণ করতে পারলেও সেখানে কিন্তু ভোট দিতে পারে কিন্তু হচ্ছে একজন, ভোট দিতে পারে হচ্ছে একজন, ঠিক আছে। বোঝা গেছে? এটা বোঝা গেছে? তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদকে বলা হয় কি মূল আলোচনার কেন্দ্রবিন্দু বলা হয়,
প্রত্যেকটা জাতিসংঘের প্রত্যেকটা সদস্য রাষ্ট্রই কিন্তু হচ্ছে এই সাধারণ পরিষদের সদস্য হতে পারে। জাতিসংঘের প্রত্যেকটা সদস্য রাষ্ট্রই এই সাধারণ পরিষদের হচ্ছে সদস্যপদ লাভ করে, ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে 23 অক্টোবর 1946 সালে, এটা ওয়েস্ট মিনিস্টার হল লন্ডনে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন সাধারণ পরিষদের বাৎসরিক নিয়মিত অধিবেশন বসে। বাৎসরিক নিয়মিত অধিবেশন বসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাৎসরিক নিয়মিত অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, হ্যাঁ, তৃতীয় মঙ্গলবার। এই অধিবেশনে কিন্তু প্রত্যেকটা সদস্য রাষ্ট্র 5 জন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে। প্রতিনিধি প্রেরণ করতে পারে, কিন্তু ভোট দিতে পারে, কিন্তু হচ্ছে ভোট দিতে পারে একটি মাত্র, অর্থাৎ 5 জন প্রতিনিধি যাইতে পারে, সমস্যা নাই। কিন্তু ওই সাধারণ পরিষদে কোনো যদি ভোটের আয়োজন করা হয়, হ্যাঁ ভোট বা না ভোট, ওইখানে একজন মাত্র ভোট দিতে পারে। আর এই সাধারণ পরিষদের যে অধিবেশনটা বসে, এই অধিবেশনে একজন সভাপতি নির্বাচন করা হয়। ওই সভাপতির মেয়াদকাল হচ্ছে 1 বছর, ঠিক আছে, 1 বছর। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম যিনি সভাপতি ছিলেন পল হেন্ডেসমার্ক, বেলজিয়ামের। আর সাধারণ পরিষদের প্রথম যে নারী সভাপতি ছিলেন তিনি বিজয়ালক্ষ্মী পণ্ডিত, ভারত, ঠিক আছে, 1953 সালের 8ম অধিবেশনে। এখন পর্যন্ত সাধারণ পরিষদের টোটাল 4 জন মহিলা সভাপতিত্ব করেছেন। 4 জন মহিলা হচ্ছে সভাপতিত্ব করেছেন, হ্যাঁ, মহিলা সভাপতিত্ব করেছেন 4 জন। প্রথমটা হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত, এরপরে যে বাহরাইনের শাইখা হায়া বিনতে রশিদ আল খলিফা, হ্যাঁ, আরো 2 জন আছে, আমিরাও হক আছে, ঠিক আছে, আমিরাও হক আছে বাংলাদেশের। এখানে 3 জন না, এখানে হচ্ছে 4 জন। যে সাধারণ পরিষদের এ পর্যন্ত নারী সভাপতিত্ব করেন হচ্ছে 4 জন, ঠিক আছে, 4 জন। আচ্ছা, সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে। এরপর সাধারণ পরিষদের সভাপতি 5টি এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হয়। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই পর্যন্ত জাতিসংঘের বাইরে হয়েছে একবার, ওই যে ওয়েস্ট মিনিস্টার হল লন্ডন, ওই একবারই হয়েছিল। এরপর দেখেন বলা হচ্ছে যে জাতিসংঘের বাজেট পেশ হয় বা বাজেট ঘোষিত হয় সাধারণ পরিষদে, ঠিক আছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বর্তমান সদস্য দেশ 193টি, সর্বশেষ দক্ষিণ সুদান 14 জুলাই 2011 সালে, ঠিক আছে, 14 জুলাই 2011 সালে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন তো? এই পর্যন্ত বোঝা গেছে বলেন তো? ওকে, ঠিক আছে। এরপর দেখেন আমরা চলে যাব হচ্ছে নিরাপত্তা পরিষদে, হ্যাঁ, নিরাপত্তা পরিষদে চলে যাব। দেখেন নিরাপত্তা পরিষদ, যেটাকে আমরা সিকিউরিটি কাউন্সিল বলে থাকি, ঠিক আছে, সিকিউরিটি কাউন্সিল বলে থাকি। জাতিসংঘের কার্যকরী সভা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 সালে। আচ্ছা, নিরাপত্তা পরিষদের অপর নাম হচ্ছে স্থিতি পরিষদ। নাম দেন জাতিসংঘের 5ম মহাসচিব প্যারেস দা কুয়েলার, ঠিক আছে। এই নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ 15টি, এর মধ্যে 5টা স্থায়ী দেশ আর 10টা হচ্ছে অস্থায়ী। ওই যে 5টা স্থায়ী দেশের যে একটা পাওয়ার রয়েছে, ভেটো পাওয়ার, হ্যাঁ, ভেটো পাওয়ার। দেখেন ভেটো পাওয়ার কি? ভেটো ওই যে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী দেশের একটা ক্ষমতা, যারা হচ্ছে আমি ইহা মানি না, ঠিক আছে। আচ্ছা,
তো দেখেন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ 10টি আর 5টা স্থায়ী সদস্য দেশ ফ্রান্স, চীন, ঠিক আছে, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। দেখেন জাতিসংঘে কোনো যদি প্রস্তাব পাশ হতে হয় তাহলে এই 5টা দেশের কিন্তু হ্যাঁ ভোট প্রয়োজন হয়, কিন্তু একটা দেশ যদি ভেটো মারে তাহলে কিন্তু ওই প্রস্তাব আর কিন্তু পাশ হবে না বা কোনো দেশ সদস্য পদ লাভ করতে পারবে না। যেমন আমি উদাহরণ আপনাদের দিই, 1972 সালে বাংলাদেশ 17 অক্টোবর জাতিসংঘের সদস্য পদ চেয়ে আবেদন করলেও ওইখানে কিন্তু চীন ভেটো প্রদান করে, যার কারণে বাংলাদেশ 1972 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করতে পারেনি। পরবর্তীতে 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের কিন্তু বাংলাদেশ সদস্য পদ লাভ করেছিল। এরপর দেখেন এই নিরাপত্তা পরিষদ 1965 সালের আগ পর্যন্ত সদস্য সংখ্যা ছিল হচ্ছে 11টি, এর মধ্যে 5টা স্থায়ী 6টা অস্থায়ী। কিন্তু 1965 সালে এসে যেটা করা হলো সেটা হচ্ছে 5টা স্থায়ী এবং 10টা অস্থায়ী দেশ করা হলো, টোটাল হচ্ছে 15টা, অর্থাৎ বর্তমান নিরাপত্তা পরিষদের সদস্য দেশ 15টা, 5টা স্থায়ী এবং 10টা হচ্ছে অস্থায়ী। এই নিরাপত্তা পরিষদের যে অধিবেশন বসে ওই অধিবেশনে যিনি সভাপতিত্ব করেন তার মেয়াদকাল হচ্ছে 1 মাস, তার মেয়াদকাল হচ্ছে শুধুমাত্র 1 মাস। দেখেন একটু আগে আমি বলেছি যে নিরাপত্তা পরিষদের সাধারণ পরিষদের যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের যিনি সভাপতিত্ব করবেন তার মেয়াদ হবে 1 বছর, কিন্তু নিরাপত্তা পরিষদের যিনি সভাপতিত্ব করবেন তার মেয়াদ হবে মাত্র 1 মাস। ঠিক আছে, এই 1 মাস। বোঝা গেছে এ পর্যন্ত? বলেন তো। বোঝা গেছে এই পর্যন্ত? পোলাপান কথা বলে না কেন? নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদকাল মাত্র 1 মাস, আর সাধারণ পরিষদের সভাপতির মেয়াদকাল হচ্ছে 1 বছর। এরপর এরপর দেখেন বলা হচ্ছে কি যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী যে সদস্য দেশগুলো আছে ওরা নির্বাচিত হয় 2 বছরের জন্য। ঠিক আছে, 2 বছরের জন্য। তো নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ 11, 1965 সাল পর্যন্ত, কিন্তু বর্তমানে 15। আর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের বিশেষ ক্ষমতা রয়েছে ভেটো পাওয়ার। এই ভেটো শব্দের অর্থ আমি হ্যাঁ মানি না, ভেটো হচ্ছে একটা ল্যাটিন ভাষার শব্দ। ঠিক আছে, ভেটো হচ্ছে একটা ল্যাটিন ভাষার শব্দ, ভেটো হচ্ছে একটা ল্যাটিন ভাষার শব্দ। বোঝা গেছে? ভেটো হচ্ছে একটা ল্যাটিন ভাষার শব্দ। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন যদি কোনো দেশ যদি কোনো দেশ যদি কোনো দেশ দেখেন যদি কোনো দেশ দেখেন যদি কোনো দেশ বা নিরাপত্তা পরিষদে কোনো বিল পাশ করতে হয় তাহলে কি করতে হয়? ওই যে 5টা স্থায়ী দেশের এবং ওই 10টা যে অস্থায়ী দেশ রয়েছে তার মধ্যে 4টা অস্থায়ী দেশ সহ মোট 9টি দেশের ভোটের প্রয়োজন হয়। দেখেন 10টা অস্থায়ী দেশের মধ্যে 10 জনই ভোট দিছে, লাভ হবে না যদি এই 5টা দেশের মধ্যে থেকে একটা দেশ বাদ যায়। অর্থাৎ এই 5টা দেশ তো লাগবে, সাথে এই 10টার মধ্যে 4টা দেশ লাগবে, তাহলে কোনো আইন সেখানে পাশ হবে, নয়তো পাশ হবে না। ঠিক আছে, মোট 9টা। এরপর দেখেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে। তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক। বোঝা গেছে? এরপর দেখেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন জাতিসংঘের বাইরে হয় 2 বার, 1972 সালে আদিস আবাবা ইথিওপিয়া এবং 1973 সালে পানামা সিটিতে। এরপর নিরাপত্তা পরিষদের সদর দপ্তর জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এরপর দেখেন বলা হচ্ছে এই যে ভেটোর ক্ষমতা, ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না। এই নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা। এরপর এরপরে দেখেন বলা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইকোসক। হ্যাঁ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। দেখেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে বলা হয় জাতিসংঘ পরিবার বলা হয়, জাতিসংঘ পরিবার বলা হয়।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে জাতিসংঘ পরিবার বলা হয়। এর সদস্যদের সাধারণ পরিষদের 2/3 সদস্যের ভোটে নির্বাচিত হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্যদের 54, সব সময় 54টা দেশই থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশের মেয়াদকাল হচ্ছে 3 বছর। এই তিনটা বছর একটা দেশ তার ওই সদস্য মেয়াদ হিসেবে টিকে থাকতে পারবে, কারণ প্রতি বছর ওই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে 54টা দেশ আছে, প্রতি বছর 18টা দেশ বের হয়ে যাবে এবং 18টা দেশ আবার হচ্ছে প্রবেশ করবে। 18টা দেশ বের হয়ে যাবে, আবার 18টা দেশ কিন্তু সেখানে প্রবেশ করবে। প্রত্যেকটা দেশের মেয়াদ হবে হচ্ছে 3 বছর। ঠিক আছে, প্রত্যেকটা সদস্য দেশের মেয়াদ হবে 3 বছর। ঠিক আছে, প্রত্যেকটা সদস্য দেশের মেয়াদ হবে কয় বছর? 3 বছর। ঠিক আছে। আচ্ছা, আর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বছরে অনুষ্ঠিত হয় 2বার, একবার নিউ ইয়র্ক, অন্যবার হচ্ছে জেনেভায়। ঠিক আছে। আর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ 18 থাকলেও বর্তমান হচ্ছে 54টি। আর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 5টি আঞ্চলিক কমিশন হয়েছে। দেখেন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 5টি আঞ্চলিক কমিশন রয়েছে। এই আঞ্চলিক কমিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি কি দেখেন, এই যে দেখেন ইকোসোক, ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল। ঠিক আছে, এর 5টা কমিশন আছে, অঞ্চল আছে, 5টা অঞ্চল আছে। কি কি দেখেন, 5টা অঞ্চল আছে। কি কি দেখেন, বলা হচ্ছে একটা হচ্ছে ইসিএ, ইকোনমিক কমিশন অফ আফ্রিকা। এটার সদর দপ্তর আদিস আবাবা, ইথিওপিয়া। অর্থাৎ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরিষদের অর্থনৈতিক বিষয় যে আফ্রিকান অঞ্চল, ঠিক আছে, ওটার সদর দপ্তর আদিস আবাবা, ইথিওপিয়া। ইসিই, ইকোনমিক কমিশন অফ ইউরোপ, অর্থাৎ জাতিসংঘের ইউরোপিয়ান হচ্ছে ইকোনমিক কমিশনের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। এরপরে দেখেন বলা হচ্ছে ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়ান, ইকলাক, ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারাবিয়ান। এটার সদর দপ্তর সান্টিয়াগো, চিলি। এরপর প্রশান্ত এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ইসক্যাপ, ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। এটার সদর দপ্তর তোমার হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ড। আর একটা আছে ইস, আর একটা আছে হচ্ছে এটা স্ক্যাপ হবে, এটা স্ক্যাপ হবে, স্ক্যাপ হবে, আর এটা ইস হবে, ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল ফর ওয়েস্ট এশিয়া। হ্যাঁ, জাতিসংঘের এই পশ্চিম এশিয়া অর্থনৈতিক ও সামাজিক কমিশন, এটার আবার সদর দপ্তর হচ্ছে বৈরুত, লেবানন। ঠিক আছে, বোঝা গেছে এটা? আলিম হাশিম, ওয়ালাইকুম আসসালাম। এত পরে কেন ভাই? দেখেন তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের টাকা খাওয়ায়, টাকা দিয়ে বিক্রি করে। না রে ভাই, এখানে একদম হচ্ছে আমার নিজের হ্যান্ডনোট, এটা আমার নিজের তৈরি হ্যান্ডনোট। এটা আমি প্রায় 8 বছর 9 বছর ধরে পড়ে আসতেছি। খুব ছোট করে দেওয়া আছে এখানে। হ্যাঁ, আমি যেগুলো বলছি সেইগুলো পড়েন। আর জিকে 0 থেকে হিরো হওয়ার একটা টিপস হচ্ছে বেসিক ধরে ধরে পড়েন, বেসিক ধরে ধরে পড়েন। ঠিক আছে, আমার যে লেকচার শিট আছে হালিমা শিমু দিয়েছি না, ওইটা ইচ্ছা মতো পড়েন, হয়ে যাবে। এর বাইরে আর কিছু লাগবে না যদি বেসিক তৈরি করতে চান। এরপর হচ্ছে ওসি পরিষদ। দেখেন, এরপর হচ্ছে ওসি পরিষদ, বলা হয় ট্রাস্টিশিপ কাউন্সিল। এটাকে বলা হয় যে ওসি পরিষদের মাধ্যমে জাতিসংঘের কতিপয় অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের ভার নেয়। ওসি পরিষদ উন্নতি এবং এলাকার অধিবাসীদের স্বাধীনতা তথা দেশের শাসনের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে ওসি পরিষদের দায়িত্ব। ওসি পরিষদ 1945 সালে গঠিত হয়। 1994 সালে পালাউকের স্বাধীনতার মধ্য দিয়ে এ পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়। ঠিক আছে,
এটার আর কোনো কাজ নাই, ঠিক আছে। শাহাদত রাকিব, এরা কোথায় গেছিল রে? এই হালিমা শিমু শাহাদত রাকিব এরা কোথায় গেছিল? কি গুরুত্বপূর্ণ ক্লাস! এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রশ্ন হবে, প্রত্যেকটা জায়গায় প্রশ্ন হবে, রাস্তায় ক্লাস নাই। শাহাদত রাকিব, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস তো মিস করা যাবে না ভাই। ওকে, এরপর আমরা চলে যাব আন্তর্জাতিক আদালত। খুবই গুরুত্বপূর্ণ, দেখেন আন্তর্জাতিক আদালত, সংক্ষেপে আমরা এটা কি বলি, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ সংস্থা বা আন্তর্জাতিক আদালত। এটা প্রতিষ্ঠিত হয় 3 এপ্রিল 1946 সালে, ঠিক আছে। আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়ে দেয় সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের পৃথক পৃথক ভোটে। আর কোন দেশ থেকে একজনের বেশি বিচারক নিয়োগ করা যায় না, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝলাম। আগে পেইড ব্যাচের ক্লাস করেন, তারপর অন্য ক্লাস করবেন, আমার কথা হচ্ছে এইটা। আগে পেইড ব্যাচের ক্লাসটা করেন, কারণ এইটা আপনার দরকার আছে, কারণ এইখানে গোছালো ক্লাস হয়, মানে একটার পর একটা, ঠিক আছে। লাইভ ক্লাস তো ভাই আমরা যতই নিই না কেন, আমরা তো এটাতে গোছালো না, কারণ এখান থেকে এক থাবা দিব, ওইখান থেকে এক থাবা দিব, ঠিক আছে। ওইটা আপনার কনফিউজড দূর করার জন্য, আপনি অনেক বিষয় কনফিউজড, সেই কনফিউজড দূর করার জন্য এটা ভালো। কিন্তু আপনাকে বেসিক করতে হলে অবশ্যই বেসে ক্লাস করতে হবে, এটা একদম সত্য কথা, ঠিক আছে। মাহমুদুর রহমান, ওসি পরিষদের কাজই হচ্ছে ওই অনুন্নত রাষ্ট্রগুলোকে সাহায্য করা এবং কোন রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিলে সেটা নিষ্পত্তি করা। তো 1994 সালে পালাউকে স্বাধীনতার মধ্যে দিয়ে ওসি পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বোঝা গেছে মাহমুদুর রহমান? ওকে, এরপর দেখেন, এরপর আবার কি বলা হচ্ছে। আচ্ছা, এই আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। খুবই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। এই হেগ শহরে শুধুমাত্র আইসিজে এটার সদর দপ্তর না, আর একটা আছে আইসিসি, আর একটা আছে পিসিএ। এই তিনটা আদালতের সদর দপ্তর কিন্তু হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। আইসিসি মানে কি? আইসিসি মানে কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত। পিসিএ মানে কি? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, স্থায়ী সালিসি আদালত, ঠিক আছে। আবার আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত। এই আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত, স্থায়ী সালিসি আদালত, এই তিনটা আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে, ঠিক আছে। বলা হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর শান্তি প্রাসাদ বা পিচ প্যালেস নামে পরিচিত। এই আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কিন্তু হচ্ছে 15 জন। এর মেয়াদকাল হচ্ছে 9 বছর, অর্থাৎ প্রত্যেকটা বিচারকের মেয়াদকাল হচ্ছে 9 বছর। আর এই আন্তর্জাতিক আদালতের যিনি সভাপতি হন, তার মেয়াদ হচ্ছে 3 বছর, ঠিক আছে। তার মেয়াদ হচ্ছে 3 বছর। বোঝা গেছে? তার মেয়াদ হচ্ছে 3 বছর। তার মেয়াদ হচ্ছে 3 বছর, ঠিক আছে। তার মেয়াদ হচ্ছে 3 বছর। বোঝা গেছে? বোঝা গেছে এই পর্যন্ত? ওকে, এরপর
এরপর আন্তর্জাতিক অপরাধ আদালত, এটা কিন্তু জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়, এটা আলাদা একটা সংগঠন। আমি জাতিসংঘের 6টা অঙ্গ সংগঠন বলেছি না, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, ওসি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আর একটা বলেছি আন্তর্জাতিক আদালত, আর একটা আছে সচিবালয়, এটা পরে পড়াচ্ছে, এটা একটু পরে, এটা থেকে প্রশ্ন আসে। দেখেন, ওকে, আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটাকে আমরা সংক্ষেপে বলছি আইসিসি। আইসিসি, হ্যাঁ, প্রতিষ্ঠা হয় 17 জুলাই 1998 সালে রোম চুক্তির মাধ্যমে, বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালত। এই আদালতটার সদর দপ্তর কিন্তু নেদারল্যান্ডের হেগ শহরে। এর বিচারক সংখ্যা কিন্তু হচ্ছে 18 জন। দেখেন, আন্তর্জাতিক আদালত আর আন্তর্জাতিক অপরাধ আদালতের সবকিছু এক, সদর দপ্তর এক, ঠিক আছে, বিচারকের মেয়াদকাল এক, সভাপতির মেয়াদকাল এক, খালি একটা জায়গায় পার্থক্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক সংখ্যা 18 জন, আর আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কিন্তু হচ্ছে 15 জন। ঠিক আছে, জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন নয়, দেখো কোন অঙ্গ সংগঠন নয়, এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান। আচ্ছা, ইসরায়েল, সুদান, যুক্তরাষ্ট্র রোম চুক্তি হতে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, কারণ তারা যদি অপরাধ করে তাহলে তো সেখানে তাদের মামলা হবে। ঠিক আছে, আবার স্থায়ী শাসিত একটা আদালত আছে না, পিসিএ, পিসিএ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এইটারও সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। এইটারও সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। না, কে এম খান মোহাম্মদ আলামিন দেয়নি ভাই, রেজাল্ট দেয়নি। ঠিক আছে, রেজাল্ট দেয়নি। ওকে, এরপর আর একটা আছে, ওই একটা পড়ালে আপাতত শেষ করে দিব। আর একটা আছে, সেটা হচ্ছে আচ্ছা জাতিসংঘের মহাসচিব মানে সচিবালয়। ঠিক আছে, সচিবালয়। মহাসচিব ও সচিবালয়, দেখেন, আচ্ছা, জাতিসংঘের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়। ঠিক আছে, সচিবালয়। জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে ও সাধারণ পরিষদের 2/3 ভোটে। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভা, এশীয় সদর দপ্তর ব্যাংকক, আর জাতিসংঘের সচিবালয় হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। আর জাতিসংঘের সচিবালয় প্রধানের পদবী সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। জাতিসংঘের বর্তমান যে মহাসচিব রয়েছে তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। তার নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। তিনি জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব এবং পর্তুগালের অধিবাসী বা পর্তুগালের নাগরিক এবং পর্তুগালের সাবেক তিনি প্রধানমন্ত্রী। ঠিক আছে, এই জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল হচ্ছে 5 বছর। একটা ব্যক্তি 2বার মহাসচিব নির্বাচিত হতে পারে। এশিয়া থেকে এখন পর্যন্ত মহাসচিব নিযুক্ত হয়েছে 2 জন। ঠিক আছে, 2 জন। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে হালিমা শিমু, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে আলামিন, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে বোঝা গেছে? তাহলে বোঝা গেছে তো না? আমি শীট দিয়ে দিব, সমস্যা নাই, শীট পড়ে নেবেন, শীটের বাইরে প্রশ্ন হবে না ইনশাল্লাহ। এতটুক নিশ্চয়তা প্রদান করতে পারি। দেখেন, জাতিসংঘের মহাসচিব, এখন পর্যন্ত জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয়েছে হচ্ছে কয়জন? 9 জন। প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি, নরওয়ের নাগরিক, সাল মনে রাখার দরকার নাই। দ্বিতীয় মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ড। ঠিক আছে, তিনি 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান। ঠিক আছে, মারা যান। আচ্ছা, তিনি সুইডেন নাগরিক। উথান, তিনি হচ্ছে তৃতীয় মহাসচিব, মিয়ানমারের অধিবাসী, এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। এরপর চতুর্থ মহাসচিব হচ্ছে কুট ওয়াল্ডহেইম, তিনি অস্ট্রিয়ার নাগরিক, বাংলাদেশ সফরকারী জাতিসংঘের প্রথম মহাসচিব। এরপর পঞ্চম মহাসচিব হচ্ছে পেরেজ দা কুয়েলার, তিনি পেরুর নাগরিক, তিনিও বাংলাদেশ সফরে এসেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ষষ্ঠ মহাসচিব। দেখেন, ষষ্ঠ মহাসচিব বুস্টোস ঘালি, তিনি মিশরের নাগরিক। ঠিক আছে, আচ্ছা, সপ্তম মহাসচিব কফি আনান, তিনি আফ্রিকার প্রথম মুসলমান মহাসচিব। ঠিক আছে, এই 2 জনই আফ্রিকান, মিশর এবং ঘানা দুইটা আফ্রিকান দেশ। আচ্ছা, এরপর অষ্টম মহাসচিব বান কি মুন, দক্ষিণ কোরিয়ার নাগরিক, এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত দ্বিতীয়, তিনিও 2 মেয়াদে মহাসচিব ছিলেন। এরপর নবম মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী,
তিনি 2017 সাল থেকে বর্তমান। ঠিক আছে, বোঝা গেছে এই 9টা মহাসচিব। পিডিএফ দিব মাহমুদ রহমান, পিডিএফ দিব। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব। বোঝা গেছে এই পর্যন্ত? বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে, তাহলে এই যা পড়াইলাম এইটা ভালো করে পড়বেন, এখান থেকে 1 নাম্বার কমন আসবে। শীট দিয়ে দিব, একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নেক্সট ক্লাসে আবার বলবেন। ঠিক আছে, আমি সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।